সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে পর্দার আড়ালে তোড়জোড় শুরু করেছে ভারত। এরই মধ্যে তারেক রহমান সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছে নয়াদিল্লি। উচ্চ আদালতে আপিল চলাকালে শেখ হাসিনাকে রাখা হতে পারে কোনো বিশেষ সুরক্ষিত স্থানে বা ক্যান্টনমেন্টের ভেতরে। শেখ হাসিনা দেশে ফিরলে জামায়াত বা অন্য কোনো রাজনৈতিক দল যদি সহিংসতা করে সেটি ঠেকাতেও পরিকল্পনা হচ্ছে। শেখ হাসিনাকে সসম্মানে বাংলাদেশে ফেরাতে দিল্লি আর কি পরিকল্পনা করছে? প্রথমেই আসা যাক দিল্লির আনুষ্ঠানিক অবস্থানে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়েছেন, শেখ হাসিনাকে নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। কিন্তু ভারতীয় কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক রাজনীতিতে যা মুখে বলা হয় সত্য আসলে তার উল্টোটা। ঢাকার সাবেক ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী এবং দিল্লির সিনিয়র সাংবাদিক জয়ন্ত রায়চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, ভারতের পরামর্শ ছাড়া শেখ হাসিনা কখনোই এই ঘোষণা দিতেন না। দিল্লি এখানে অত্যন্ত কৌশলী চাল চেলেছে। শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফেরেন তবে ভারতের কাঁধ থেকে মস্ত বড় কূটনৈতিক বোঝা নেমে যাবে। বাংলাদেশ সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক স্বাভাবিক করার পথে যে অস্বস্তি কাজ করছিল তা দূর হবে। আর যদি শেখ হাসিনা শেষ পর্যন্ত ফিরতে না পারেন, সেখানেও দিল্লির জয়। ভারত তখন বিশ্বমঞ্চে বলতে পারবে শেখ হাসিনা নিজেই ফিরতে চেয়েছিলেন, কিন্তু তারেক রহমান সরকার তার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে পারেননি। অর্থাৎ দুই দিকেই দিল্লির লাভ। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনাকে ভারত কিভাবে সসম্মানে বাংলাদেশে ফেরাবে? এখানেই কাজ করছে পর্দার আড়ালে গোপন কূটনীতি। দিল্লি খুব ভালো করেই জানে, শেখ হাসিনা ঢাকায় নামা মাত্রই তাকে সরাসরি ফাঁসি দেওয়া আন্তর্জাতিক আইনের চোখেও প্রশ্নবিদ্ধ হবে। অন্তর্বর্তীকালীন সরকারের ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে বিচার হয়েছিল, দিল্লি শুরু থেকেই তাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ত্রুটিপূর্ণ বলে মনে করে। দিল্লির পরিকল্পনা হতে পারে শেখ হাসিনা দেশে ফিরে আদালতের কাছে আত্মসমর্পণ করবেন। এরপর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে। আর এই আপিল শুনানিকালে শেখ হাসিনাকে সাধারণ কারাগারে না রেখে কোনো বিশেষ সুরক্ষিত স্থান বা ক্যান্টনমেন্টের ভেতরে নিরাপদ স্থানে রাখা হবে। কূটনৈতিক সূত্রগুলো বিবিসি বাংলাকে ইঙ্গিত দিয়েছে, দিল্লি এরই মধ্যে ঢাকার নীতি নির্ধারকদের সঙ্গে পর্দার আড়ালে দর কষাকষি শুরু করেছে। শেখ হাসিনার নিরাপত্তা এবং ন্যায় বিচারের নিশ্চয়তা আদায় করাই এখন দিল্লির প্রথম লক্ষ্য। আর এই শর্তগুলো নিশ্চিত হলেই কেবল শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। ভারত যদি পাশে থাকে তবে শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা কি তারেক রহমানের সরকার নিতে পারবে? বাস্তবতা হলো, যে কোনো দেশের সরকারের জন্যই আন্তর্জাতিক চাপ উপেক্ষা করা কঠিন। আর বাংলাদেশের ক্ষেত্রে ভারতের অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। তারেক রহমানের সরকার যদি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি ধরে রাখতে চায়, তবে তারা শেখ হাসিনার ওপর কোনো বিচার বহির্ভূত বা প্রতিশোধমূলক ব্যবস্থা চাপিয়ে দিতে পারবে না। কারণ ভারত এবং পশ্চিমা বিশ্ব ঢাকার ওপর কড়া নজর রাখছে। শেখ হাসিনা যদি নিজে থেকে আত্মসমর্পণ করতে আসে, তবে আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী তাকে আত্মপক্ষ সমর্থনের পূর্ণ সুযোগ দিতে হবে। তারেক রহমান সরকার যদি এই প্রক্রিয়াকে ব্যাহত করে, তবে তা দেশের ভেতরে এবং আন্তর্জাতিকভাবে বিতর্কের মুখে পড়বে। তাছাড়া ভারতের সঙ্গে বাণিজ্য, ট্রানজিট এবং সীমান্ত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো জড়িয়ে রয়েছে। দিল্লি ঢাকার ওপর এমন অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ তৈরি করতে পারে, যার ফলে শেখ হাসিনা সুরক্ষার বিষয়টি মেনে নেওয়া ছাড়া তারেক রহমানের সরকারের কাছে আর কোনো বিকল্প পথ থাকবে না। কিন্তু শেখ হাসিনা দেশে ফিরলে জামায়াত বা অন্য চরমপন্থী ও ডানপন্থী দলগুলো কি শান্ত থাকবে? আওয়ামী লীগের বিরুদ্ধে যদি দেশ জুড়ে নতুন করে সহিংসতা শুরু হয়, তবে ভারত তা কীভাবে প্রতিরোধ করবে?
আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরাসরি ভারতের সামরিক হস্তক্ষেপের কোনো সুযোগ নেই, কিন্তু ভারতের হাতে রয়েছে অন্য কিছু শক্তিশালী অস্ত্র। প্রথমত, ভারত তার গোয়েন্দা নেটওয়ার্ক রয়ের মাধ্যমে বাংলাদেশের চরমপন্থী দলগুলোর গতিবিধির ওপর কড়া নজর রাখবে। কোনো বড় ধরনের সহিংসতার ছক থাকলে সেই গোয়েন্দা তথ্য তারা বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে সরবরাহ করবে। দ্বিতীয়ত, ভারত বৈশ্বিক পরিমণ্ডলে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে বার্তা দেবে যে শেখ হাসিনা প্রত্যাবর্তনে বাংলাদেশে উগ্রবাদের উত্থান ঘটছে এবং সংখ্যালঘুরা ঝুঁকিতে রয়েছে। এই আন্তর্জাতিক চাপের ফলে বিএনপি সরকার জামায়াত বা অন্য দলের সহিংসতা দমনে কঠোর হতে বাধ্য হবে। সহজ কথায়, ভারত সহিংসতা প্রতিরোধ করবে ঢাকার ওপর অদৃশ্য চাপ প্রয়োগের মাধ্যমে। যে কোনো সংকটে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারতের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। জাতিসংঘ শান্তি মিশন থেকে শুরু করে দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ, সব ক্ষেত্রেই এই যোগাযোগ গভীর। দিল্লি এরই মধ্যে ঢাকার সামরিক নেতৃত্বকে এই বার্তা পৌঁছে দিয়েছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশে যেন কোনো গৃহযুদ্ধ বা সামরিক অভ্যুত্থানের মতো পরিস্থিতি তৈরি না হয়। ভারতের মূল লক্ষ্য হল সেনাবাহিনী যেন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে কাজ না করে, বরং দেশের আইনের শাসন রক্ষায় নিরপেক্ষ ভূমিকা পালন করে। শেখ হাসিনাকে যখন ক্যান্টনমেন্টের ভেতরে সুরক্ষিত স্থানে রাখার প্রস্তাব দেওয়া হচ্ছে, তার মূল পরিকল্পনাকারী হল এই সামরিক সমীকরণ। সেনাবাহিনী নিরপেক্ষ থাকলে শেখ হাসিনার আইনি লড়াই সুগম হবে, আর এটাই দিল্লির পর্দার আড়ালের বড় চাল। শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার আগে এই কয়েক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তিনি দেখতে চান বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া কেমন হয়, আন্তর্জাতিক বিশ্ব তাকে নিয়ে কী ভাবছে, এবং সবচেয়ে বড় কথা, 2 বছর ধরে নির্যাতিত আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মনোবল এর মাধ্যমে চাঙ্গা করা যাচ্ছে কিনা। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে টিকিয়ে রাখতে হলে শেখ হাসিনাকে দেশের মাটিতে পা রাখতেই হবে। এই সত্য তিনি এবং দিল্লির 2 পক্ষই বোঝে। আপনার কি মনে হয়, দিল্লির চাপ উপেক্ষা করে বিএনপি সরকার কি শেখ হাসিনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারবে? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে, দেশের গণতন্ত্র বিচার ব্যবস্থার উপর আঘাত এসেছে, এবং আমরা দেখতে পেলাম এই সরকার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে নাই। প্রধানমন্ত্রী যদি ভারতের মাটিতে পা রাখেন, এইটা এই দেশের জনগণের সাথে গাদ্দারি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর ঘিরে এভাবেই প্রতিক্রিয়া জানান এনসিপির 2 শীর্ষ নেতা। বলেন, ভারতে বসে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড বন্ধ এবং তাকে সহ ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে না আনলে এই সফর গ্রহণযোগ্যতা পাবে না। এর 2 দিনের মাথায় এক সংবাদ সম্মেলনে প্রায় একই বিষয়ে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। We are of the view that a propitious environment needs to be created for this visit. জাতীয় স্বার্থের প্রেক্ষাপট থেকে এটা আসলে বাংলাদেশকে যেমনি পেছনে ঠেলবে, ঠিক ভারতকেও পেছনে ঠেলবে। যে অমীমাংসিত বিষয়গুলো আছে সেগুলো সমাধান করাটা তখন আরও বেশি দূর হয়ে যাবে। বিশেষ করে সামনে আমাদের গঙ্গা চুক্তি নবায়ন করতে হবে, সেটার শেষ পর্যন্ত ভাগ্য কীভাবে নির্ধারিত হবে সেটা কিন্তু অনিশ্চয়তায় পড়ে যাবে। আবার একইভাবে পপুলিজমের পলিটিক্সের দিক থেকে আমার কাছে মনে হয় তখন সরকার কিছুটা অ্যাডভান্টেজ অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা পাবে। আগে থেকেই প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণ নিয়ে চলছিল আলোচনা সমালোচনা। এরই মাঝে গত 5ই আগস্ট দেশটিতে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার যোগদানকে কেন্দ্র করে নতুন করে শুরু হয় উত্তেজনা। তাকে ফিরিয়ে না দিয়ে তাকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া হচ্ছে। এইটা আমি মনে করি আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি একটা অপমান। কড়া ভাষায় এর নিন্দা জানিয়ে বাংলাদেশের তরফ থেকে দেয়া হয় প্রেস বিজ্ঞপ্তি। যদিও এ নিয়ে তেমন কোনো উচ্চবাচ্য করতে দেখা যায়নি সংসদের প্রধান বিরোধী দল জামায়াতকে। এখানে জামাত এবং এনসিপি তারা স্বাভাবিকভাবেই সরকার যদি কঠোর না হতো তাহলে এটার সুযোগ নিত এবং এইটা নিয়ে তখন হয়তো দেশে আপনার রাজনৈতিক আন্দোলন শুরু করার চেষ্টা করতো, অথবা
সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করত। সেই কারণেই আমার ধারণা, যে কারণে এটা আপনার প্রেস রিলিজ আকারে এসেছে, এটা কিন্তু এমন না যে আপনার একটা এইড মেমোয়া যেটা ভারত সরকারের কাছে দেওয়া হয়েছে সেরকম কিছু না, বরঞ্চ এটা বাংলাদেশের পাবলিক কনজাম্পশনটা মাথায় রেখে এই কাজটা করা হয়েছিল। তবে সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা না থাকার কথা জানায় দেশটি। The government has no involvement whatsoever in it. Neither does it endorse any views that may be expressed at the forum. বিশ্লেষকরা বলছেন সম্পর্ক উন্নয়নের তাগাদা আছে ভারতের দিক থেকেও। তাদের মতে ওই ঘটনার 5 দিন পরই তারেক রহমানের সাথে ভারতের হাই কমিশনারের সাক্ষাৎ এবং তার পরপরই তার ভারত সফরের আলোচনা সামনে আসা সেই বার্তাই দিচ্ছে। সেক্ষেত্রে দুই দেশের পারস্পরিক স্বার্থ যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনি ফ্যাক্টর হিসেবে আছে ভূ রাজনীতিও। এই পরিবর্তনের একটা অনুঘটক কিন্তু চীন, বিশেষ করে মালয়েশিয়া হয়ে চীন সফরে গেলেন এবং চীন সফরের পরে চীন বাংলাদেশের প্রতি তাদের সমর্থনটা যেভাবে জানালেন এবং জাতিসংঘ থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার প্রশ্নে এবং ভারত নিয়ে তো তাদেরও স্পর্শকতা আছে, তারা কিন্তু স্পষ্ট অবস্থান নিয়েছে, যার ফলে এই যে চীনের বলয়ে বাংলাদেশের চলে যাওয়ার যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, কিংবা চীনের সাথে এখন যারা ক্ষমতাসীন আছে বিএনপি, তাদের তো ঐতিহ্যগতভাবে একটা ভালো সম্পর্ক ছিল, শুধুমাত্র তাইওয়ানের ট্রেড অফিসকে খোলাকে ঘিরে তাদের সাথে সম্পর্কে টানাপোড়েন হয়েছিল। সব কিছু মিলিয়ে ভারতও বাংলাদেশকে এখন ওই দর কষাকষি জায়গায় আসলে রাখতে চাচ্ছে। যদি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত না হয়, এটা তো স্বয়ংক্রিয়ভাবেই তখন বাংলাদেশ দেখা যাবে চীন, পাকিস্তান, টার্কি বা অন্য কোনো দেশের সঙ্গে এমনভাবে সম্পর্ক উন্নত করছে যেটাও হয়তো ভারতের জন্য একটা বিব্রত হওয়ার কারণ হতে পারে। সব মিলিয়ে এই সফর ঘিরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চলমান উত্তেজনা সামলে ভারতের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এগিয়ে নেয়ার যে চাপ বিএনপি সরকারের উপর আছে, তাতে ভারসাম্য আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলছেন পর্যবেক্ষকরা। তানহা তাসনিম, বিবিসি নিউজ বাংলা।